নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছে, কারণ আজকে এই ভিডিওটা আপনাদের কাছে হয়তো আপলোড হবে তখন প্রায় রাত 10টা বেজে গেছে। তার কারণ আজকে আমার সকাল থেকে তো পরপর ক্লাস ছিলই, তারপরে জেনারেলি আমি বিকেলের দিকে ক্লাস সব মিটিয়ে নেওয়ার পর যখন স্কিল বাংলা চ্যানেলের ভিডিও রেকর্ড করি, আজকে সেই সময় আমি অফিসে থাকতে পারিনি। কারণ দমদম ক্যান্টনমেন্টের পাশে একটা এনজিও হেল্প ফাউন্ডেশন, ওদের অফিসে যাওয়ার আগে থেকে আমার শিডিউল ঠিক করা ছিল। ওরা প্রত্যেক দিন সন্ধেবেলা বেশ কিছু দুস্থ বাচ্চাকে পড়ায় এবং কিছু টিফিন খাওয়ায়। তো বাচ্চাদের বসার জন্য কিছু বেসিক ব্যবস্থা, আজকের বাচ্চাদের কিছু টিফিনপত্রের ব্যবস্থা এবং এই প্রকল্প ডেলি বেসিস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিনই তো কিছু খরচ খরচা হয়, তার জন্য খুব অল্প যৎসামান্য যেটুকু আমাদের পক্ষে সম্ভব এই মহান বৃহৎ কর্মকাণ্ডে সেটুকু আমাদের তরফ থেকে একটু দেওয়ার আমার পরিকল্পনা ছিল। আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে পাশে দাঁড়ানো এটুকু আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। তো তাদের ওখানে গেছিলাম, বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ করে সময় কাটলো। বাট গন্ডগোল যেটা হলো, আপনাদের ভিডিওটা রেকর্ড করতে পারিনি। তো দমদম ক্যান্টনমেন্ট থেকে আমার ফ্ল্যাট ওই লাইনেই, আর একটু দূরেই। আমি ওখান থেকে ফ্ল্যাটে চলে যেতাম, কিন্তু আমার মনে হলো যে আপনারা অপেক্ষা করে থাকবেন এবং আজকে রাতে ভিডিও না পেলে আপনাদের অনেকেরই দুঃখ লাগবে। তো সেটা আমার কখনোই করা উচিত নয়, কারণ আপনাদের জন্যই এই চ্যানেলটা। তো আমি আবার দমদম থেকে গাড়ি নিয়ে ব্যাক করে এসেছি অফিসে, এই ভিডিও রেকর্ড করছি। এখন রাত 9:02 বাজে, ভিডিও রেকর্ড কমপ্লিট করেই আমি বাড়ি ফিরবো। তো আপনাদেরকে আগে জাস্টিফিকেশন দিয়ে দিলাম যাতে আমার ওপর কম রাগ করেন আপনারা দেরিতে ভিডিও দেওয়ার জন্য। এবার আজকের যে টপিকটায় আমরা আলোচনা করব, সেই টপিকটায় আলোচনাটা শুরু করা যাক। দেখুন, নেপাল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। নেপালকে হিন্দু রাষ্ট্র করার দাবিতে হিন্দুরা, নেপালের বিশেষ করে জেন জিরা, তারা রাস্তায় নেমেছে। উত্তাল নেপাল এই মুহূর্তে। অনেক জায়গায় প্রশাসন মারাত্মক স্ট্রিক্টভাবে সবকিছু কন্ট্রোল করছে। মানুষের প্রাণহানি পর্যন্ত হয়েছে, এমন চলে গেছে আন্দোলন। আপনি তুলনায় বুঝতে পারবেন, ধরুন আমাদের দেশে একটা ছাত্র আন্দোলন জাস্ট হলো, সেখানে ভগবানের কৃপায় সবকিছু ঠিকঠাক থেকে আন্দোলনের জন্য অন্তত কারোর প্রাণ যায়নি। তাতেই আপনি বুঝতে পারছিলেন সারা দেশে কি চলছিল। এবার নেপালে অলরেডি মানুষ মারা গেছে, এই লেভেলে আন্দোলন চলছে। এবার এর ইম্প্যাক্ট তো নেপালের পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতে এবং ওভারঅল এই গোটা উপমহাদেশের যে জিওপলিটিক্স, ভূ রাজনীতি, এই আঞ্চলিক ভূ রাজনীতিতে এর প্রভাব পড়বে এবং সমীকরণ পাল্টাতে চলেছে। এই ব্যাপারটা আমরা ধীরে ধীরে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, আমি ইতিহাস দীর্ঘ করব না, কি নেপালে রানাদের রাজত্ব কবে অবধি ছিল, তারপর কি হলো, কারণ আপনারা রেগে যাবেন যে এত বড় ইতিহাসের ক্লাস আপনার থেকে শুনতে চাইনি আমরা। তো সেই ইতিহাসে আমি যাচ্ছি না, আমি একেবারে শুরু করছি 18ই মে 2006 থেকে। এই ডেটটাকে আমাকে খেয়াল রাখতেই হবে, তার কারণ 18ই মে 2006 নেপাল আনুষ্ঠানিকভাবে কি হলো, সেকিউলার নেশন হলো, ধর্মনিরপেক্ষ নেশন। যদিও রিলিজিয়ানের অর্থ ধর্ম নয়, আমি বারবার বলি ধর্ম একটাই, সেটা সনাতন। রিলিজিয়ান হচ্ছে আপনি বলতে পারেন বিভিন্ন পন্থা, ঠিক আছে, মাঝহব হিন্দিতে যদি বলি। তো রিলিজিয়ানের অ্যাজ সাচ বাংলা নেই, ধর্মের অ্যাজ সাচ ইংরাজি নেই। বাট তবু যেহেতু সেকুলার বলতে ধর্মনিরপেক্ষ শব্দটা এখনো চলছে, এটাকে দ্রুত পাল্টানো উচিত, তো আমিও বললাম ধর্মনিরপেক্ষ। তার আগে পর্যন্ত নেপাল কি ছিল? তার আগে পর্যন্ত নেপাল ছিল পৃথিবীতে অফিসিয়ালি একমাত্র হিন্দু কিংডম, এবং সেখানে রাজা জ্ঞানেন্দ্রর একটা ইনডিরেক্ট কন্ট্রোল চলছিল। পুরোপুরি কন্ট্রোল রানাদের সময় পর্যন্ত ছিল। সেই ইতিহাস আপনারা ইন্টারেস্টেড হলে পরে কখনো ভিডিও করে দেব, বা ক্লাস তো নেওয়াই আছে, রেকর্ড তো করাই আছে, ব্যাচের কোনো ক্লাস থেকে তুলে দিয়ে দেবো এখানে। আর 2006-এর 18ই মে থেকে রাজা জ্ঞানেন্দ্রর হাত থেকেও ক্ষমতা চলে যায় এবং ক্ষমতা আসে পলিটিক্যাল পার্টিগুলোর হাতে। এইবার 2006 থেকে 2026 20 বছর নেপালে অনেক কিছু চলে। এই 20 বছর সময়কালটা ইম্পর্টেন্ট, কারণ হঠাৎ কিছু ঘটলো আর নেপালের জেনজিরা রাস্তায় হিন্দু রাষ্ট্রের দাবিতে চলে এলো, এমনটা নয়। এই 20 বছরে অনেক কিছু ঘটেছে, যার মধ্যে
প্রধান যেটা ঘটেছে সেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যে কারণে রাজাদের রাজত্ব শেষ করে নেপালে গণতন্ত্রের সূচনা হলো, পলিটিক্যাল পার্টিগুলো এলো, নেপালের জনগণ পলিটিক্যাল পার্টিগুলোর থেকে যা আশা ছিল তাদের কিছুই পূরণ হয় না, এবং ইনস্টেবিলিটি, একের পর এক ভোট, একের পর এক প্রধানমন্ত্রী চেঞ্জ, দল চেঞ্জ, সরকার চেঞ্জ, এই 20 বছরে নেপালে এটাই চলেছে। 2026-এ মানুষ স্থিতিবিরক্ত হয়ে আবার রাস্তায় নেমেছে, ভাই আমাদের হিন্দু রাষ্ট্র ফিরিয়ে দাও, সেকুলার নেশন আমরা চাই না, আমাদের রাজার শাসন ফিরিয়ে দাও। এবার এর মধ্যে কি কি ঘটনা রয়েছে, হঠাৎ করে হলোটা কি হলো হচ্ছে একটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। সেই ঘটনাটাই আমি আসছি। তার আগে আপনি একটু দেখে নিন নেপালের রিলিজিয়ান অনুযায়ী পার্সেন্টেজ কত কোন মানুষের। 81% মানুষ হিন্দু ধর্ম ফলো করে, যেটা রিলিজিয়ান নয়। 8% মানুষ ইসলাম রিলিজিয়ান বৌদ্ধ রিলিজিয়ান ফলো করে, এবং 5% মানুষ ইসলাম রিলিজিয়ান ফলো করে। তো নেপালে মুসলিম আছে, এবং সেটা হচ্ছে 5%, মানে প্রতি 100 জনের মধ্যে 5 জন মুসলিম। এবার নেপালের ম্যাপটা আপনাকে একটু দেখে নিতে হবে, এটাও দরকার, তাহলে বুঝতে পারবেন কোথায় এবং কি ঘটেছে। এইটা হচ্ছে নেপালের ম্যাপ, ঠিক আছে, যদি প্রভিন্সগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়। এই যে মাধেস বলে যেটা রয়েছে না নীলটা, এই দিকে হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো জায়গা পড়ে, নেপালের সঙ্গে ইন্ডিয়ার অনেকটা বর্ডার। এই মাধেস এই জায়গাটার পাশেই হচ্ছে আমাদের বিহার টিহারগুলো পড়ে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই হলো ব্যাপার, এই বিহারের সঙ্গে এই মাধেসের কানেকশন আছে। এইবার এই যে বিহার লাগোয়া নেপালের যে জেলাগুলো আছে না, এইখানেই মুসলিম পপুলেশনটা সব থেকে কনসেন্ট্রেটেড, এবং যত দিন যাচ্ছে বাড়ছে। কি করে বাড়ছে? বাংলাদেশ থেকে দেখুন জাস্ট আমাদের পশ্চিমবঙ্গে সরু একটু জায়গা ক্রস করলেই পৌঁছে যাওয়া যাবে নেপালে। দেখতে পাচ্ছেন আশা করি। বাংলাদেশ থেকে জাস্ট যদি পশ্চিমবঙ্গে সরু এই হলুদ পাটটুকু কভার করা যায়, বিহারের একটা জেলা টপকেই পৌঁছে যাওয়া যাবে নেপালে। এবং ওই জায়গাতেই মুসলিম পপুলেশন যতদিন যাচ্ছে তত বাড়ছে, এবং অদ্ভুতভাবে বাড়ছে। আমি আপনাকে ডেটা দেখিয়ে দিই কি বলছে। আমি যদি গুগল জেমিনিকে, আপনি যদি জেমিনাইকে জিজ্ঞেস করেন, তাহলে জেমিনাই আপনাকে লিস্ট করে দিচ্ছে যে রোহিঙ্গা আর বাংলাদেশি মাইগ্রেন্ট এরা ইন্ডিয়া বর্ডার দিয়ে নেপালে ঢুকে যাচ্ছে। ইন্ডিয়ার দোষ স্বীকার করতে অসুবিধা নেই, নেপাল আমাদের দিকে আঙুল তুলতে পারে যে ভাই কি বর্ডার কন্ট্রোল করছো, যে তোমার দেশ দিয়ে আমার এখানে লোক ঢুকে যাচ্ছে। আস্তে আস্তে ইন্ডিয়া এখন ওয়েস্ট বেঙ্গল বর্ডার স্ট্রিক্ট করছে, এতদিন স্ট্রিক্ট ছিল না। নেক্সট যেটা ব্যাপার সেইটা হচ্ছে ওই যেটা বললাম, বর্ডার ডিস্ট্রিক্টেই অদ্ভুত গ্রোথ দেখা যাচ্ছে। ঠিক এইবার কি হয়েছে অ্যাকচুয়াল ঘটনা আমি আপনাকে দেখিয়েও দিলাম। দেখুন 3 জন মানুষ মারাও গেছে। এরা বলছে হিন্দু মুসলিম আনরেস্ট। হঠাৎ করে হিন্দু মুসলিম কেসটা কি হলো নেপালে? না, নেপালে যেটা হয়েছে সেইটা হচ্ছে কি হলো রে বাবা, নেপালে যেটা হয়েছে সেইটা হচ্ছে 26শে জুলাই 2026 একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? প্রায় দিন 10 হতে চলল, শ্রাবণ মাস। এই সময় কাঁভার যাত্রা বা কাঁড়ার যাত্রা এক এক জায়গায় এক একটা বলে, এটা হিন্দুদের চলে, যারাই সনাতন ধর্ম হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করে। এই সময় কি হয়? শ্রাবণ মাসে শিব মহাদেব আদি যোগী, তার উদ্দেশ্যে হাজারে হাজারে মানুষ বিভিন্ন মন্দিরে যায় সোমবারে বা যে কোনো বারে, বিশেষ করে সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা সবাই জানি আমাদের এখানেও তারকেশ্বরে পুণ্যার্থীরা 2 দিন 3 দিন রাত না ঘুমিয়ে হেঁটে সেখানে পৌঁছান, তাই তো? যখন নেপালেই কাভার যাত্রা চলছিল, সেই সময় ওই যে নিচের জায়গাটা দেখালাম, বিহারের জাস্ট ওপরের জায়গা যেখানে মুসলিম পপুলেশনের কনসেন্ট্রেশন বেশি, সেইখানে অভিযোগ ওঠে যে এই কাভার যাত্রা পুণ্যার্থীদের ওপর মুসলিম কিছু ফ্যামিলির বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হয় এদের অ্যাটাক করে। তার কারণ হচ্ছে এই যাত্রাটা যখন হচ্ছিল তারা শিবের নাম করছিল, ভোলে বাবা পার করেগা, বোলবম, এটা সব বলতে বলতেই তো নিজেরা সব শক্তি সঞ্চয় করতে করতে পুণ্যার্থীরা এগিয়ে যায়।
এবং তারা তাদের সঙ্গে কিছু লাউড স্পিকার এইগুলোও নিয়ে যাচ্ছিল, লাউড স্পিকারেও শিবের গান চলছিল। এবার তাদের সঙ্গে ছিল বিভিন্ন হিন্দুত্ববাদী পতাকা, যেগুলো থাকে ভোলে বাবার ছবি দেওয়া পতাকা বা ওম লেখা পতাকা। ওখানকার মুসলিম জনগণের দাবি ছিল যে আমাদের এলাকা, এটা দেশ নেপাল সেটা আলাদা কথা, এলাকাটা আমাদের, তো আমাদের এলাকা দিয়ে এই সমস্ত ফ্ল্যাগ নিয়ে এই সমস্ত ধর্মীয় গান করতে করতে, ধর্মীয় বিভিন্ন স্লোগান যদি বলি, স্লোগান দিতে দিতে যাওয়া যাবে না, গেলে আমরা পাথর মারব। এইবার যখন পাথর অ্যাটাক শুরু হয়, তার বিরুদ্ধে গোটা নেপালের হিন্দু সম্প্রদায়, বিশেষ করে জেনজিরা, তারা পথে নামে যে সমস্ত ইল্লিগাল মুসলিমদের এখান থেকে সরাতে হবে এদেশ থেকে, এবং যারা এদেশের মুসলিম তারা থাকবে, ইটস ওকে, কিন্তু দেশ আমাদের হিন্দু রাষ্ট্র হবে, যাতে করে আমাদের এখানকার কোনো মুসলিম নাগরিক সে বলতে না পারে যে না না এখান দিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে পুণ্যার্থীরা যেতে পারবে না, এটা হিন্দু রাষ্ট্র, এখানে শিবের নামে জয়গান হবে। এই দাবিতে নেপালের হিন্দু জেনজি তারা রাস্তায় নামে। এই হলো ঘটনা। এবার আমাদের তিনটে ব্যাপার মূলত বুঝে নিতে হবে। যে ব্যাপারগুলো আমি বলছিলাম যে হঠাৎ করে একটা ঘটনা ঘটলো আর সারা দেশ রাস্তায় নেমে পড়লো, এমনটা নয়। এর পিছনে লাস্ট 20 বছরের অনেক না পাওয়া ক্ষোভ, ফ্রাস্ট্রেশন মানুষের মধ্যে কাজ করেছে। এবং যখন মানুষের মধ্যে দীর্ঘদিনের কোনো ক্ষোভ থাকে, তখন কোনো একটা ইস্যুতে কেউ রাস্তায় নামলেই বাকিরাও তাদের সমর্থনে রাস্তায় নেমে পড়ে। এরকম না যে সবাই অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টেই বা সবাই ভগবান শিবের ভক্ত হিসেবেই রাস্তায় নেমেছে। বিভিন্ন মানুষ একসঙ্গে রাস্তায় নেমে গেছে। তার নাম্বার ওয়ান কারণ, নেপাল লাস্ট 20 বছর আইডেন্টিটিহীনতায় ভুগেছে। আইডেন্টিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইডেন্টিটিতে কি হবে স্যার, আইডেন্টিটি খায় না মাথায় দেয়, আইডেন্টিটি কি দিয়ে কি পেট ভরবে? ঠিক কথা, একদম ঠিক কথা। আপনার একটা নাম আছে, আপনার নামটা হয়তো খুব সরল সহজ কিছু একটা কমন নাম, বিশাল আনকমন কিছু নাম এমনও নয়। আপনাকে যদি কেউ গিয়ে বলে লেটস চেঞ্জ ইউর আইডেন্টিটি, আপনার নাম কাল থেকে এটা হবে না, অন্যটা হবে, আপনার সারনেম আমরা পাল্টে দিচ্ছি, হয়তো আপনার সারনেম এমন কিছু বিশাল একদম সেই সিংহ রায় এরকমও বিশাল কিছু নয়, নর্মাল, আমার যেমন বিশ্বাস এরকম বিশ্বাস, ঘোষ, বোস, বাট তবু আপনি দেখবেন পাল্টাতে দিচ্ছেন না, এবং আপনি বলছেন না না না, কেন, আমি কেন আমার আইডেন্টিটি পাল্টাবো? আইডেন্টিটি মানুষের কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে যায়। মানুষ তার আইডেন্টিটি যদি না থাকে, আস্তে আস্তে তার সাবকনসিয়াসে একটা শূন্যতা, একটা ভ্যাকুয়াম তৈরি হয় যে আমি কি পরিচয় আছি। দেখবেন বাঙালি এত দুরবস্থার মধ্যে রয়েছে, বাঙালির আজকে অ্যাজ কিছুই নেই, বাঙালির হাতে ব্যবসাও নেই, বাঙালির অর্থও নেই, কিন্তু মধ্যবিত্ত বাঙালি কি বলে? বাঙালির একটা কালচার আছে, বাঙালির ফুটবল, বাঙালির একটা ঐতিহ্য আছে, বাঙালির দুর্গাপুজো, বাঙালির পয়লা বৈশাখ, বাঙালি এই নিয়ে গল্প করে, তর্ক করে, সন্ধ্যের পর সন্ধ্যে কাটিয়ে দেয় তর্কে। এটা কি? এটা খায় না মাথায় দেয় যে বাঙালি, এটা আইডেন্টিটি। মানুষ তার আইডেন্টিটিকে আঁকড়ে বেঁচে থাকে যখন তার কাছে অ্যাসাচার অন্য কিছু থাকে না, সোনা দানা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি তার কাছে পড়ে থাকে তার আইডেন্টিটি। নেপাল দীর্ঘ এতগুলো বছর ধরে বেঁচে ছিল তাদের সনাতনী হিন্দু আইডেন্টিটিতে, যে সারা পৃথিবীর একমাত্র অফিসিয়াল হিন্দু কিংডম এটা। যখন নেপাল তার আইডেন্টিটি ছেড়ে দিল আজ থেকে 20 বছর আগে, তখন তাদের মনে হয়েছিল যে রাজতন্ত্র সরানো উচিত, তখন তাদের মনে হয়েছিল সেকুলারিজম আনা উচিত। মানুষ কিছু একটা করলেই তারপরে তার আফটার এফেক্ট বুঝতে পারে, করার আগে সবাই সবকিছু বুঝে যায় না। কিন্তু হিন্দু রাষ্ট্রকে সেকুলার করার পর নেপাল এই 20 বছরে ফিল করে আমরা আমাদের আইডেন্টিটি হারিয়ে ফেলছি।
আমাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ যে আইডেন্টিটি বহন করেছে, পরের প্রজন্মকে দিয়ে গেছে, আমরা সেই আইডেন্টিটিটাই হারিয়ে ফেললাম। তো নেপাল ব্যাক করতে চায় তার হিন্দু রাষ্ট্র আইডেন্টিটিতে। 2, কিং। যেমন আমি বললাম যে নেপাল হিন্দু রাষ্ট্র থেকে সেকিউলার হওয়ার পর বুঝতে পেরেছে না আমি হিন্দু রাষ্ট্র হব, ঠিক সেরকম নেপালে দীর্ঘ এত বছর ধরে ছিল রাজার রাজত্ব। নেপালে 20 বছর তারা এক্সপেরিমেন্ট করলো পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়ে। কোনো পলিটিক্যাল পার্টি নেপালের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করতে পারলো না, প্রচুর করাপশন হলো। নেপাল এবার ভাবছে যে না, আমাদের রাজাই ভালো ছিল, আমরা রাজতন্ত্রে ফিরে যাব। লিখে রাখুন নেপাল যদি রাজতন্ত্রে ফিরেও যায়, নেপালের রাজতন্ত্রে ফেরা উচিত কি উচিত না আমি জ্ঞান দেবার কে, আমি ভারতীয়। নেপালের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত কি উচিত না আমি জ্ঞান দেবার কে, আমি ভারতীয়। সেটা নেপালের লোকেরাই ঠিক করবে। আমি বলছি নেপাল যদি আবার রাজতন্ত্রে ফিরে যায়, আবার দেখবেন 10-15 বছর পর নেপালের জনগণ আন্দোলন করছে না রাজতন্ত্র না আমাদের গণতন্ত্র চাই। কারণ নেপালের জনগণ পলিটিক্যাল পার্টিগুলোর উপর বিরক্ত, দেখে নিয়েছে, আর তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় না, দীর্ঘদিন ধরে চলা সিস্টেমে ফিরতে চায়। দীর্ঘদিন ধরে চলা সিস্টেমে ফিরলে হতে পারে যে রাজ পরিবারের কোনো একজন রাজা হয়তো এমন দক্ষ প্রশাসক নেপালকে অসাধারণ করে পাল্টে দিল, তাহলে 50-100 বছর চলতে পারে রাজতন্ত্র। বাট যদি সেই রাজাও খুব একটা এবেল না হয়, মানুষ আবার 10-15 বছর পর বিদ্রোহ করবে যে দূর বাবা, এ রাজারাও কিছু করতে পারছে না। তো এমন নয় যে রাজাদেরকে নেপাল খুব ভালোবাসে, পলিটিক্যাল পার্টিগুলোর ওপর বিরক্ত হয়ে পুরনো প্রুভেন সিস্টেমে ফিরে যেতে চাইছে। আর একটা ব্যাপার আছে, এখানেও একটা নেপালি অস্মিতা বা তাদের হিস্ট্রি, তাদের রুট, তাদের ঐতিহ্য, এটার ব্যাপার আছে। আপনি দেখুন, ইংল্যান্ড সারা পৃথিবীকে দখল করে রেখেছিল, সারা পৃথিবীকে ডেমোক্রেসির জ্ঞান দিয়ে গেছে, সারা পৃথিবীকে বুঝিয়ে গেছে তোমরা অসভ্য আমরা সভ্য। বিশাল মডার্ন ইংল্যান্ড, লন্ডন, তাদের দেশে এখনো রাজতন্ত্র আছে। প্রধানমন্ত্রী সবকিছু চালায় বটে, কিন্তু রাজার কাছে গিয়ে পারমিশন নিয়ে আসে, রাজা প্রধানমন্ত্রীকে নিয়োগ করে, রাজা মোটমাট সেই পুরনো ট্র্যাডিশন মেনে সবকিছু চালায়। আপনি বলুন, 2026-এ আমরা দাঁড়িয়ে আছি, ভারতে তো কোনো রাজা নেই। হ্যাঁ, একটা নতুন পাগলা দেখা যাচ্ছে কোচবিহারে, নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করছে, সে বিশাল নাকি মহারাজ। যাই হোক, ওসব বাদ দিন। ভারতে কোনো রাজা নেই, ভারতবাসী মেন্টালি এগিয়ে গেছে যে ভাই রাজা আবার কেন, আমরা গণতান্ত্রিক ভাবে দেশ চালাবো। ইংল্যান্ড এখনো মেন্টালি এগোতে পারেনি, ইংল্যান্ড বলছে না না না, প্রধানমন্ত্রী থাকুক যাই থাকুক, আমাদের একটা রাজা থাকবে। এটা কিছুই নয়, এটা নিজেদের ঐতিহ্য ছেড়ে বেরোতে না পারা। তো নেপালের সেই ব্যাপারটাও আছে, আমাদের একজন রাজা থাকবে। থার্ড, এই যে ইল্লিগাল ইমিগ্রেশন হয়েছে, এবার নেপালের ধারণা ছিল যে নেপালের যে রাজনৈতিক দলগুলো আছে বা সরকার আছে, তারা এই বিহার সীমান্ত দিয়ে যারা ইল্লিগাল মুসলিমরা মায়ানমার থেকে বাংলাদেশ থেকে ঢুকেছে তাদেরকে আটকে দিতে পারবে। তাদেরকেও আটকাতে পারেনি, সীমান্ত অঞ্চলে হু হু করে পপুলেশন বাড়ছে। নেপালের লোকেরা আরো খেপে যাচ্ছে যে আমাদের রুটি রুজিতে ভাগ বসাতে আসছে এরা। তো এই দীর্ঘদিনের লাস্ট 20 বছরের ক্ষোভ বঞ্চনা একসঙ্গে প্রোটেস্ট হিসেবে বেরোচ্ছে কাভার যাত্রায় পাথর ছোড়ার ঘটনার রিয়াকশনে, আর কিছুই না। বোঝা গেল ইন্টারনাল ইম্প্যাক্ট ভারতে কি। আমি ভারতবর্ষের মানুষকে যারা আমার ভিডিও দেখেন, আচ্ছা এখানে একটা কথা বলি, আমার ভিডিও যে হঠাৎ করে দেখলাম কেবল স্কিল বাংলা যেটা আমাদের চ্যানেল সেখানে পাওয়া যায় তা না, লোকজন স্কিল বাংলা চ্যানেল থেকে ভিডিও কাট করে কেটে নিয়ে বিভিন্ন ফেসবুক পেজে আপলোড করছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করছে। একটা ফেসবুক পেজের নাম দেখলাম শুভদীপ স্যার, ওটা আমার পেজই না, আমার প্রোফাইলই না। আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিও আপনারা ইউজ করে কিছু উপার্জন করবেন, মনিটাইজ হবে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, আমার কোনো আপত্তি নেই, পূর্ণ ছাড়পত্র দেওয়া রইল। তাতে যদি আপনার 2 পয়সা রোজগার হয় সেটা আমি জানবো, আমার কিছু ভালো কাজ হলো। বাট আমাদের ইনস্টিটিউটের তো একটা সিস্টেম আছে, নিয়ম আছে,
আপনারা দয়া করে রিয়াকশন ভিডিও ফরম্যাটে সেটাকে বানাবেন। পুরোপুরি আমাদের ভিডিও কেটে আপলোড করে দিলে ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী ইনস্টিটিউট ওই পেজটাকে বা চ্যানেলটাকে রিপোর্ট করতে বা কপিরাইট স্ট্রাইক দিতে বাধ্য থাকবে। তো আপনারা ওটাকে রিয়াকশন ভিডিও ফরম্যাটে করে নিন, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি থাকবে না। তাতে করে যদি আমাদের চ্যানেলে, স্কিল বাংলা চ্যানেলে 1 লক্ষ ভিউ হয় এবং আপনার চ্যানেলে ওই সেম ভিডিওতে 10 লক্ষ ভিউ হয়, তাই হোক, আপনার উপকার হলেই হবে। বাট যখন ওই ভিডিওটা চলছে পাশে কোথাও আপনার মুখ বসিয়ে দিন, বা ওই ভিডিওয় কোনো আপনি কমেন্টারি করে দিলেন 2 মিনিট পর পর যে শুভদীপ স্যার বা যারা আমার থেকে বড় আছেন, শুভদীপ এই পয়েন্টটা বলল, এটাই আমি সহমত বা এটাই আমি সহমত না, এইটা আপনাদের কি মনে হচ্ছে, যেরকম করে রিয়াকশন ভিডিও হয় আপনি রিয়াকশন ভিডিও করতে পারেন, আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। আমি ম্যানেজমেন্টে কথা বলে নেবো, অ্যাপ্রুভাল না থাকলেও আমি অ্যাপ্রুভাল করিয়ে আনবো, কিন্তু পুরো ভিডিও কেটে আপলোড করে দেওয়া এটা আমি ম্যানেজমেন্টের থেকে অ্যাপ্রুভালই করাতে পারবো না। যদি পারতাম আমি তাও করিয়ে দিতাম, ঠিক আছে? তো যারা আমার ভিডিও দেখেন, স্কিল বাংলা চ্যানেলের ভিডিও দেখেন, তাদেরকে একটাই কথা বলবো, নেপালে কি হচ্ছে 2026-এ দাঁড়িয়ে এই গাম্বাটগিরি করবেন না। ভারতে তার ইম্প্যাক্ট, কিছু হিন্দুর মনে হলো মুসলিমদের পিটিয়ে আসি, কিছু মুসলিমের মনে হলো হিন্দুদের পিটিয়ে আসি। দেশে অনেক কিছু করার আছে, ঠিক আছে? যদি গায়ে প্রচুর শক্তিভক্তি হয়ে যায়, আসামে কি বন্যা চলছে দেখছেন, আসামের বন্যার ব্যাপারেও আমি কিছু উদ্যোগ নেব, সেটা আপনাদের জানাবো, আপনাদেরকে সঙ্গে নিয়েই করব। আমি নিজে আসামে যাব কয়েকদিনের মধ্যে। তো কথা হচ্ছে, ওখানকার টিমের সঙ্গে আমার কথা হচ্ছে। এই মুহূর্তে ঢোকার মতো অবস্থা নেই জোরহাট বা বাকি জায়গাগুলোয়, আরও বৃষ্টি হচ্ছে। তো ওষুধ, ফুড যথেষ্ট পরিমাণে ওদের কাছে পৌঁছেছে। একটু বৃষ্টি কমলেই বাকি রিস্টার্ট তো করতেই হবে, আসামকে রিবিল্ড তো করতেই হবে। তখন আমি যাব, আপনাদের সঙ্গে যোগাযোগ করব আমি। তো যেটা বলছিলাম, তো ধরুন বন্যা হচ্ছে, যদি গায়ে বিশাল জোর হয়ে যায়, আমাদের যে নদীগুলো আছে, আমাদের যে পুকুরগুলো আছে, ওগুলোকে পরিষ্কার করুন, ওগুলোকে যাতে গভীরতা বেশি থাকে, যাতে আমাদের এখানে বন্যা পরিস্থিতি না হয়, ঠিক আছে? যদি মনে হয় একটা গাড়ি আছে, গিয়ে দুমদুম করে ভেঙে দিই, আমাদের দেশের অনেক টাকা, যদি অনেক টাকা হয়, কিছু টাকা, এই আমি আজকে একটা এনজিওতে গেছিলাম, আপনিও যান, গিয়ে ডোনেট করে আসুন, উল্টো পাল্টা কাজ করতে হবেন না। তো ইন্টারনাল ইম্প্যাক্ট নেপালে কি হচ্ছে তার উপর ভিত্তি করে ভারতে হওয়া উচিত নয়, সেটা আটকানোর দায়িত্ব আমার আপনার প্রত্যেকের। নেক্সট, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট আছে, এবং সেটাই আমাদের ভিডিওর আজকে মেন আলোচ্য জায়গা, কারণ স্কিল বাংলা চ্যানেলে আমরা জিওপলিটিক্সের ভিডিও বানাই। নাম্বার 1, চীন কমিউনিস্ট কান্ট্রি। নেপালে এই যে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হয়ে নেপাল একটা সেকুলার নেশন হয়েছিল, এটা মূলত মাওবাদী আন্দোলন হয়েছিল নেপালে, ঠিক আছে? এবং কমিউনিস্টরা করেছিল। তো যখনই চীনে কমিউনিস্ট সরকার তৈরি হলো, নেপালে কমিউনিস্ট সরকার তৈরি হলো, তখনই চীন একটা সুযোগ দেখেছিল যে এইবার কমিউনিজমের কমন পয়েন্ট থেকে চীন আর নেপাল কাছাকাছি আসতে পারে, এবং দেখবেন নেপাল ধারাবাহিকভাবে লাস্ট কিছু বছরে ভারত বিরোধিতা করে গেছে। এবার 2026-এ নেপালে কমিউনিস্টরা সরকার গড়তে পারেনি। 275 আসনের মধ্যে 17 আর 25 টোটাল 42টা আসন পেয়েছে কমিউনিস্টরা, বাকি সব নন কমিউনিস্ট দলগুলো পেয়েছে। চীনের প্রভাব নেপালে কমে যাবে যেই মুহূর্তে নেপালে কমিউনিজমের প্রভাব কমে যাবে। তো এটা একটা ভালো দিক। এবং যদি নেপাল আরো বেশি করে নেপালি জাতীয়তাবাদ, হিন্দু রাষ্ট্র এসবের দিকে এগোয়, তো চীন বিপাকে পড়বে, যেটা ভারতের জন্য ভালো সিগন্যাল। 2, পাকিস্তান। নিশ্চয়ই আপনারা জানেন যে নেপালকে পাকিস্তান ব্যবহার করত ভারতবর্ষে ফেক নোট ছড়ানোর জন্য। ভারতে ড্রাগস, আর্মস এবং ফেক কারেন্সি পাকিস্তান থেকে আসতো নেপাল ঘুরে। নেপালের বিভিন্ন ব্যাংককে পাকিস্তান নিজের কবজায় নিয়ে নিয়েছিল, এবং নেপালে যত বেশি বাংলাদেশি বা রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা বাড়তে থাকবে, পাকিস্তানের কাজ করতে সুবিধা হবে, কারণ তাদের মানসিক টেন্ডেন্সি পাকিস্তানের দিকে বেশি করে থাকবে, সফট কর্নার থাকবে।
তো নেপাল যদি নিজের দেশে স্ট্রিক্ট নিয়ম আনে, নিজের দেশ থেকে যদি ইল্লিগাল ইমিগ্রেন্টদের বার করে দিতে পারে, সেটা নেপালের সিকিউরিটির সঙ্গে সঙ্গে ভারতের সিকিউরিটিও 5% হলেও বেটার হবে বলে আমি মনে করি। থার্ড, নেপাল যত করে হিন্দু রাষ্ট্রের দিকে ঝুঁকবে, তত করে ভারতের সঙ্গে হিউম্যান টু হিউম্যান কানেক্ট এবং দুটো দেশের সোলের কানেক্ট, আত্মার কানেক্ট অনেক বেটার হবে। কারণ সনাতন ধর্ম বা হিন্দুত্ব এটা ইন্ডিয়ান যে কোর ভ্যালু সিস্টেম তার অংশ এবং নেপালেরও অ্যানসিয়েন্ট টাইম থেকে কোর ভ্যালু সিস্টেমের অংশ। ফোর্থ, নেপালের জেনজিরা মূলত রাস্তায় নেমেছে হিন্দুত্বের দাবিতে, হিন্দু রাষ্ট্রের দাবিতে, এবং জাতীয়তাবাদী একটা চিন্তাভাবনা নেপালে বইছে। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাইব, সেটা হচ্ছে নেপাল যেরকম নিজের আইডেন্টিটিতে ফিরতে চাইছে, নিজের আইডেন্টিটি না থাকলে না জীবনে কোনো কিছুই রক্ষা করা যায় না, সেই মানুষটা জীবনে খুব একটা বেশি দূর যেতে পারে না। তো আমাদের যারা দেশের জেন জি রয়েছে এবং জেন আলফা রয়েছে, মানে 2012 থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা জেন আলফা, আর 2024 থেকে যারা জন্মাচ্ছে ওরা জেন বিটা, জেনারেশন জি, জেনারেশন আলফা, জেনারেশন বিটা। তো জেন জি আর জেন আলফা, জেন বিটারও তো একদম দুধের শিশু, ওদের বড় হতে টাইম লাগবে। এদেরকে আমাদের দেশের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি, কোনো রিলিজিয়ানের কথা বলছি না, রিলিজিয়ান তো সে খ্রিস্টানিটি, ইসলাম, যে যা ইচ্ছা ফলো করতে পারে, কারোর যদি ইচ্ছে হয় কিছু ফলো করবে, বাট কালচার, সেখানে জেন জিদের আকর্ষণ করতে হবে। যারা আমরা বড়রা আছি, আপনারা বড়রা আছেন, এটা তাদের দায়িত্ব। এটা মাথা গরম করে হবে না, বকাঝকা দিয়ে হবে না, জেন জিকে জেন জির মতো করে বোঝাতে হবে। আপনি চৈতন্যদেবকে স্মরণ করুন। চৈতন্যদেবকে সিনেমা সিরিয়ালে দেখানো হয় খুবই নরম প্রকৃতির একজন ভোলে ভালা মানুষ টাইপের, দুহাত এরম করে তুলে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছেন। একদমই না, একদম যাকে বলে না সিংহের মতো ব্যক্তিত্ব, সেই রকম মানুষ ছিলেন উনি। কড়া অ্যাডমিনিস্ট্রেটর এবং স্ট্র্যাটেজিস্ট ছিলেন। সকালবেলা যে নগর কীর্তন হতো না চৈতন্যদেবের, ওই 5-6 জন লোক আস্তে আস্তে কিছু একটা ঢোল বাজাতে বাজাতে চলেছে এমনটা নয়, ইয়া বড় বড় ওই খোল করতাল এইগুলো নিয়ে ওরা বেরোতো, এবং এত মানুষ, হাজারে হাজারে মানুষ, মনে হতো ভোরবেলা পুরো ওই নবদ্বীপ অঞ্চল বা আশপাশের অঞ্চল যেখানে নগর কীর্তন হতো কাঁপাচ্ছে, পুরো দাপাচ্ছে। রক ব্যান্ডে যেটা হতো, ইয়াং জেনারেশন জুড়ে গেছিল শ্রী চৈতন্যদেবের সঙ্গে। ইয়াং জেনারেশনকে আমি যদি বলি, বাবু খুব একটা মনোটোনাস বা ধীর গতিতে কীর্তন হচ্ছে, এখানে বসো কীর্তন শোনো, তোমার পুণ্য হবে, ও কোনোদিন শুনবে? ইয়াং জেনারেশনের একটা অ্যাড্রিনালিন রাশ চাই। আমাদের ফল্ট, আমরা ইয়াং জেনারেশনের মন বুঝে তাদেরকে যদি না নিয়ে আসতে পারি সংস্কৃতির পথে, ভারতীয় সংস্কৃতির পথে। চৈতন্যদেব তো পেরেছিলেন, উনি তো বলেননি বাড়িতে বসে সবাই যে যার মতো পুজো করো, উনি বুঝেছিলেন সকাল বেলা সবাইকে ফিল্ডে নামাতে হবে ওই বড় বড় খোল করতাল দিয়ে, তবেই একটা অ্যাড্রিনালিন রাশ আসবে, তবেই কাজ হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সেই কাজগুলো করার জন্য। স্যার আমরা তো চৈতন্যদেব নই, আমরা আর কি করব? মানে আপনি কি করবেন? মানে আপনি নিজের ফ্যামিলিতে অনেক কিছু করতে পারেন। বছরে একবার, 2 বছরে একবার, 3 বছরে একবার ঘুরতে তো যান, তো বেছে নিন না রিলিজিয়াস ট্যুরিজমের জায়গাগুলো। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক বলেছেন, এবার থেকে তাহলে পুরীতে বা মায়াপুরে বা এরকম কোনো জায়গায়, কামাখ্যা মন্দিরে, কেদারনাথে বাড়ির বাচ্চাদের নিয়ে যাব, গিয়ে বলবো প্রণাম করো, বাড়ি চলে এসো, অনেক পুণ্য হয়ে গেছে। নো, ওদেরকে ওদের মতো করে ঘোরাতে হবে। যে জায়গায় ঘুরতে যাচ্ছেন পরের মাসে, সেই জায়গার সম্পর্কে 2টো বই কিনে আনুন। কামাখ্যা তীর্থ হোক, কেদারনাথ হোক, যেখানে যাচ্ছেন, পুরীধাম হোক, পাওয়া যায় তার ইতিহাস, তার মাহাত্ম্য, মাইথোলজি পড়তে দিন। যে বাবু এখানে তো আমরা ঘুরতে যাব, পড়ে নাও, একটু কানেক্ট করতে পারবে, ওখানে গিয়ে জায়গাগুলো চিনতে পারবে, তবেও পড়বে। আপনি বই এনে দিয়ে বললেন মুখস্থ করো পুরী সম্পর্কে সবকিছু, পড়বে না।
যেখানে ঘুরতে যাচ্ছেন, জেন জি এক্সপ্লোর করতে চায়, ওকে এক্সপ্লোর করতে দিন। মন্দিরে নিয়ে গেলেন, প্রণাম করিয়ে হোটেলে নিয়ে চলে এলেন, নো। যদিও পাহাড়ি পথ বেয়ে একটু উঠতে চায় 1 কিলোমিটার, উঠুক। পুরীর মন্দিরের চারপাশে বিভিন্ন জায়গায় এদিক ওদিক এক্সপ্লোর করে গলি দিয়ে ঘুরতে চাইছে, ঘুরুক। জেন জি এক্সপ্লোর করতে চায়, অ্যাড্রিনালিন রাশ চায়, ছুটে বেড়াতে চায়। ওরা থোড়ি আমরা যারা সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, আমাদের মতো বসে থেকে এনজয় করতে পারবে? তখন ওদের বিরক্ত লাগবে, ও দূর, আমি যাবো না সব জায়গায়। কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে আমাদের জেন জিরা সবাই। ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েট করুক না। কোথাও মন্দিরে ঘুরতে গেছে, তার পুরনো ইতিহাস, তার সেই জায়গার মাহাত্ম্য, তার মাইথোলজি, ওখানে কিভাবে গেল, যে যেরকম ট্রাভেল ব্লগ করতে চাইছে, মাইথোলজিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছে, স্বাধীনতা দিন, কন্টেন্ট ক্রিয়েট করুক। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ছড়িয়ে যাক ভারতীয় সংস্কৃতির না জানা অজানা বিভিন্ন কথায়। আমাদের যারা এআই ব্যাচের স্টুডেন্ট, যারা এআই ব্যাচে ভর্তি হচ্ছেন, তাদের তো ভিডিও এডিটিং থেকে গ্রাফিক্স, কন্টেন্ট তৈরি সবকিছু শিখিয়েই দেওয়া হবে এআই কোর্সে। ধরুন আপনারা যারা বিভিন্ন ক্লাবে বা অ্যাপার্টমেন্টে, পাড়ায় পুজো অর্গানাইজ করবেন, এবছরে পুজোয় আপনারা লিড নেবেন না। অ্যাপার্টমেন্টের বা পাড়ার ইয়াং জেনজি ছেলেমেয়েরা আছে, ওদেরকে লিডে ডেকে আনুন। ওদের ফিল হবে যে আমাদের কেউ গুরুত্ব দিচ্ছে। আপনারা পিছনে থাকুন, ভুল হলে ধরিয়ে দেবেন, সব নিজে থেকে করবেন, ওদের বলবেন তোরা বুঝবি না, বাচ্চা ছেলে মেয়ে, ওরা চলে যাবে ওখান থেকে, দৌড়, বোঝার দরকারও নেই। ওদেরকে লিডে আনুন। কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করিয়ে দিন, পুজোর ফান্ড থেকে কিছু গিফট প্রাইজ অ্যারেঞ্জ করিয়ে দিন। কিসের ওপর কুইজ কম্পিটিশন হবে? মাইথোলজির ওপর, ইতিহাসের ওপর। নিজেরাই পড়তে শুরু করে দেবে, ভাই কুইজ কম্পিটিশন আছে, ফার্স্ট হতে হবে, ফার্স্ট হয়ে প্রাইজটা পেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করব। তো ওদেরকে ওদের মতো করে আমাদেরকে নিয়ে আসতে হবে ভারতীয় সংস্কৃতির পথে, না হলে মুছে যাবে আমাদের দেশের আইডেন্টিটি। আর এবছরে পুজোয় যখন মিটিং হয়ে যাবে, পুজোর পর যে পুজো আমাদের সাকসেসফুলি হয়ে গেল, চলো এই হচ্ছে হিসেব নিকেশ, তখন নেক্সট পুজো আস্তে আস্তে 1 বছর একটা প্রজেক্ট নিয়ে নিন কোনো সামাজিক কাজের, যেই কাজের দায়িত্বও দিয়ে দিন আমাদের জেনজিদের। আপনাদের পাড়ায়, আপনাদের অ্যাপার্টমেন্টে যারা আছে, আমি তো সিনিয়র, আমাকে তো রেসপেক্ট দেবে, ওসব থেকে সরে আসুন। রেসপেক্ট আবার কেউ মানুষ ওইভাবে দিতে পারে নাকি? জেনজিদের এগিয়ে দিন, কিচ্ছু তাতে আপনার ভ্যালু কমে যাবে না, জেনজিদের ভ্যালু বাড়ান। ওদের লিড করতে দিন, থেকে শিখতে দিন, ভুল করতে দিন। বলুন যে আমাদের পাড়া থেকে বা অ্যাপার্টমেন্ট থেকে এই বছরে একটা এই সামাজিক প্রজেক্ট তোমরা করো। দেখুন কনস্ট্রাকটিভ কাজে ওরা ঢুকবে, ওরা পড়াশোনা করতে শুরু করবে নিজেদের হিস্ট্রি, মাইথোলজি নিয়ে। আমাদের ভারতের যে রুট, শিকড়, সেই শিকড় সম্পর্কে আমাদের যারা জেন জি আছে, জেন আলফা আছে, আপনার বাড়িতেই আছে কোনো না কোনো বাচ্চা, তাকে গর্বিত হতে শেখান। যদি ওর মধ্যে কলোনিয়াল হ্যাংওভার থাকে, তাহলে ও ভারতের সংস্কৃতি নিয়ে গর্বিত হবেটা কি করে? ওকে গর্বিত হতে শেখান। ওকে শেখান যে যখন ইউরোপ মারামারি করে মরছিল, ক্রুসেড চলছিল, তখন আমাদের দেশে সাউথ ইন্ডিয়াতে মাস্টারপিস মন্দিরের এক একটা নকশা তৈরি হচ্ছিল, যেটা আজ পর্যন্ত ইউরোপ করে দেখাতে পারেনি। ওদের শেখান যখন ইউরোপ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আগুন আবিষ্কার করছিল, চাকা আবিষ্কার করছিল, তখন আমাদের এখানে মাস্টারপিস বই লেখা হচ্ছিল। ওদের শেখান যে আমেরিকা, ইউরোপ কি পলিটিক্যাল থিওরি দেবে, আমাদের এখানে চাণক্য যে পলিটিক্যাল থিওরি দিয়ে গেছেন, মহাভারতের সময় বাসুদেব শ্রীকৃষ্ণ যে পলিটিক্স রিয়েল লাইফে অ্যাপ্লাই করে গেছেন, তাদের কাছে বাচ্চা ওরা। হ্যাঁ, কাউকে বাতেলাবাজ বানাবেন না যে আমরা তো মহান, আমরা সব জানি, বাট গর্বিত বানান, বিনম্র, গর্বিত, যে আমি আমার কালচার নিয়ে, আমি আমার হিস্ট্রি নিয়ে গর্বিত, আমাদের কোনো কলোনিয়াল হ্যাংওভার নেই। ইয়েস, আমাদের আরো অনেক কিছু করার আছে, আমরা বাতেলাবাজ নই যে আমাদের হ্যানা ছিল, ত্যানা ছিল, আমরাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ, আমরা সেগুলো করব। এইটা আমার আপনার প্রত্যেকের ডেইলি লাইফের দায়িত্ব থাকবে। আজ থেকে শপথ নিন। আর যদি এটা আমরা করতে পারি, সারা পৃথিবীতে রেভলিউশন আনতে হবে না, আমাদের ঘরে, আমাদের আশেপাশের 4-5টা করে বাচ্চাকে যদি আমরা তৈরি করতে পারি, পাল্টে যাবে পরের প্রজন্ম, কোনো চিন্তা নেই।
তখন ভারতেও ওয়েস্ট তার কালচার স্প্রেড করতে, ইনফ্লুয়েন্স স্প্রেড করতে পারবে না, বরং ভারতীয় সংস্কৃতিতেই ভারত সমৃদ্ধ থাকবে, ভারতীয় সংস্কৃতি আরো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবং লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে একটা কথা বলবো, অ্যানাউন্সমেন্ট করব। সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনারা জানেন ১৫০০ মানুষজনের একটা টিম আমি তৈরি করছি। যেই ১৫০০ মানুষজনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই শেখাবে স্কিল বাংলার ফ্যাকাল্টি, সারা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফ্যাকাল্টি, যার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে ২০ বছরের। এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে জেনজিকে, আপনাকে সেলস বাড়াতে হবে, চাকরির জায়গায় উন্নতি করতে হবে। এআই ছাড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া গতি নেই। বাংলা ভাষায় শেখানো হবে, বাড়িতে বসে অনলাইনে শিখতে পারবেন নিজের ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে। লাইভ ক্লাস পাবেন, লাইভ ক্লাস মিস করলে বা মিস নাও করলে তার রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। শনি রবি উইকেন্ডে সন্ধ্যে ৭টা থেকে ৯:৩০ উইকেন্ড ইভিনিংয়ে ক্লাস হবে। মিনি প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে হাতে কলমে শেখার জন্য। কোর্স কমপ্লিট হয়ে গেলে আইআইটি মাদ্রাজ প্রবর্তকের সার্টিফিকেট পাবেন আপনারা। এবং এই লাখ টাকার কোর্স স্কিল বাংলায় ৬,২৫০ টাকা ফিজে এনরোল করতে পারবেন আপনারা। বাট আমি জানিয়েছিলাম যে প্রথম ৫০০ জনের জন্য এই ফিজটা থাকবে ৪,৯৯৯ টাকা। অ্যাকচুয়ালি যে স্পেশাল কোড দেওয়া হয়েছে, কোড দিয়ে আরো কমে যাবে, ৪,৮০০ সামথিং হয়ে যাবে। বাট আমাদের ৫০০ জন পেরিয়ে গেছে, প্রায় ৭৫০ জনের ওপর ভর্তি হয়ে গেছে আজকে সন্ধে পর্যন্ত। বাট আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছি আগামীকাল সকাল পর্যন্ত যেন এই ফিজটাই রেখে দেওয়া হয়। আরো যাদের ভর্তি হওয়ার দরকার আছে যাতে এই ফিজেই ভর্তি হয়ে নিতে পারে। এরপর সঙ্গে সঙ্গে ফিজ বাড়িয়ে আগামীকাল সকাল থেকে করে দেওয়া হবে ৬,২৫০ টাকা। তো যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, যারা আজকে রাতে, গভীর রাতে, আগামীকাল ভোরের দিকে বা সকালের দিকে অন্তত ভিডিওটা দেখছেন, তারা ইনস্ট্যান্ট এনরোল করে নিন। এই সুযোগ পাবেন না। স্কিল বাংলার এআই কোর্সের জন্য ৪ মাস ৫ মাস এক একজনকে ওয়েট করতে হয়, ভর্তি আর পরে নেওয়া হয় না। কি করে ভর্তি হবেন? কিচ্ছু করতে হবে না, স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে চলে যাবেন। লাস্ট যে দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম গতকাল আর গত পরশু, দুটো ভিডিওতেই লাস্টের দিকে আমি টোটাল এরকম জায়গা থেকে লাস্টের দিকে যে কোনো একটা ভিডিও চালালেই হবে, টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেস আমার দেখিয়ে দেওয়া আছে কিভাবে অ্যাপের মধ্যে গিয়ে আপনি নিজে ভর্তি হয়ে নিতে পারবেন, কোন স্পেশাল কোড ইউজ করতে হবে। ঠিক, যদি কোনো জিজ্ঞাসা থাকে তারপর কোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে হবে, সবকিছু এই দুটো ভিডিওর যে কোনো একটা দেখে নিলেই লাস্টের দিকটা বুঝে যাবেন। আমি এই ভিডিওতে আর সেই স্টেপ দেখিয়ে ভিডিওটা অকারণে বড় করব না। আমাকেও বাড়ি যেতে হবে, অনেকটা রাত হলো। আশা করি এআই কোর্সের মধ্যে আরো লাকি ২০০-২৫০ জন আপনারা কাল সকালের মধ্যে ভর্তি হয়ে নিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, জিওপলিটিক্স আলোচনার জন্য, আলোচনা শোনার জন্য, আপডেটেড থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো আপনারা অনেকেই লাইক করে দেন, তার জন্য আমার অনেক অনেক নমস্কার, প্রণাম। বড়দের প্রতি, ছোটদের প্রতি থ্যাঙ্কস, শুভেচ্ছা। কারণ আপনারা আমাদের ভিডিওগুলো লাইক করলে ভিডিওগুলো আরো বেশি মানুষের কাছে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং যারা বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের ভিডিওগুলো শেয়ার করে নেন, তাদের তো কিছু বলার নেই। স্কিল বাংলাকে আপনারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।